Hello Agri Experience, welcome to our channel Agri Campus Insights. ইতিমধ্যেই তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে বিসিকেবিতে মেরিট লিস্ট প্রকাশিত হলো, এবারে কবে কাউন্সেলিং শুরু হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কবে ভর্তি হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, কবে ফিজিক্যাল ভেরিফিকেশান, নানা কোশ্চেন তোমরা করেছো। তো আজ সেই সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি করেছি। মধ্যেই বিসিকেবির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, ইম্পর্ট্যান্ট ডেটস রিগার্ডিং অনলাইন অ্যাডমিশন অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশান in respect to admission BSc Honours Agriculture and Horticulture course 2026-27 অর্থাৎ 2026 শিক্ষাবর্ষে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে এই ভর্তির জন্য এই বছরই প্রথম বিসিকেবির ইতিহাসে এই প্রথমবার অনলাইনে কাউন্সেলিং প্রসেস হবে। সেই সমস্ত তার যে ডেটগুলো এবং ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেটগুলো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে তারাও এই উপকার। প্রথমেই বলে রাখি, এই অ্যাডমিশন প্রসেস অর্থাৎ কাউন্সেলিং প্রসেস দুটি ফেজে ঘটবে। একটি হলো ফেজ 1 আর একটা ফেজ 2। তো ফেজ 1-এ কবে থেকে শুরু হবে সেটা এবার দেখে নেওয়া যাক। ফেজ 1 শুরু হচ্ছে 24/7/2026 থেকে 29/7/2026 পর্যন্ত, অর্থাৎ 24শে জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত ফেজ 1 চলতে থাকবে। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ফেজ 1-এ কারা কারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ কারা কারা চয়েস ফিলিংয়ে বসতে পারবে। এই নোটিশটি যেখানে দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাডমিশন রিলেটেড নোটিশে, এর সাথে সাথেই দেওয়া রয়েছে যে অ্যালটমেন্ট লিস্ট অফ ফার্স্ট ফেজ অনলাইন অ্যাডমিশন এরকম একটা রয়েছে, সেটা আমরা পিডিএফটা আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা যোগ করে দেবো, সেখানে তোমরা দেখে নিও। তো যেই সমস্ত ক্যান্ডিডেটের নাম ওই লিস্টে রয়েছে তারাই কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করো এবং নিজেদের চয়েস ফিলিংগুলো আরেকবার করে ফিস পেমেন্ট, তোমাদের যে অ্যাডমিশন ফিস পেমেন্ট করে দিয়ে প্রসেসটা কমপ্লিট করো। তো আবার বলা রয়েছে যে ভ্যাকেন্ট সিট, অর্থাৎ ফার্স্ট ফেজ হওয়ার পর যে ভ্যাকেন্ট সিটগুলো থাকবে তার লিস্ট প্রকাশ পাবে 3/8/2026, অর্থাৎ আগস্টের 3 তারিখ। টেন্টেটিভ, এটা চেঞ্জ হলেও হতে পারে, সেটা পরে জানানো হবে। আবার এর মধ্যে যদি কেউ আপগ্রেড করতে চায়, এবার তোমাদের মনে আবার প্রশ্ন জাগবে যে আপগ্রেডেশানটা কীভাবে হবে। তো সমস্ত কিছুই ডিটেলসে বলবো, প্রথমে ডেটগুলো বলে নিই, পরে সব ডিটেলসে বলবো। ফার্স্ট আপগ্রেডেশান অর্থাৎ যে আপগ্রেডেশানের ফার্স্ট ফেজ অ্যাপ্লিকেশান হওয়ার পর যে আপগ্রেডেশান, সেটা শুরু হবে 4/8/2026 থেকে এবং চলবে 5/8/2026, অর্থাৎ 4ই আগস্ট থেকে 5ই আগস্টের মধ্যে আপগ্রেডেশান ফার্স্ট ফেজের কমপ্লিট হবে। এরপর আবার পাবলিকেশান অফ ভ্যাকেন্ট লিস্ট বেরোবে আপগ্রেডেশানের জন্য, সেটা 10 তারিখ বেরোবে আগস্টের। এবং পাবলিকেশান অফ অ্যালটমেন্ট লিস্ট ফর সেকেন্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ যারা সেকেন্ড ফেজে ফার্স্ট ফেজের যে অ্যালটমেন্ট লিস্টটা ছিল সেখানে যাদের নাম প্রকাশিত হলো, তারা কিছুজন করলে ভ্যাকেন্ট এলো, এবার সেই ভ্যাকেন্টের পরে আপগ্রেড হলো, সমস্ত কিছু হওয়ার পরে এবার সেকেন্ড লিস্ট বেরোবে অনলাইন অ্যাডমিশনের জন্য, সেটা 10ই আগস্ট প্রকাশিত হবে। এরপর শুরু হবে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ অনলাইন অ্যাডমিশন শুরু হবে 11ই আগস্ট থেকে এবং চলবে 13ই আগস্ট পর্যন্ত। সমস্ত কিছু হওয়ার পর, কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, এবারে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান এবং হোস্টেল অ্যাডমিশান হবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যাডমিশান নেবে তাদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশান এবং হোস্টেল অ্যাডমিশানের ডেট হলো 20/8/2026, অর্থাৎ 20শে আগস্ট। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এইচএস দিয়ে যারা হর্টিকালচার কোর্স নেবে তাদের ডেট হলো অ্যাডমিশান ফিজিক্যাল ভেরিফিকেশান এবং হোস্টেল অ্যাডমিশানের ডেট 21/8/2026। তার সাথে সাথেই থাকছে আদার বোর্ড অর্থাৎ বিএসসি আইসিএসসি এবং ভোকেশনাল বোর্ড, পিডাব্লিউ কোটা এবং স্পোর্টস কোটার ছাত্রছাত্রীরা। এবং তোমাদের বলে দিয়েছে যে কমেন্সমেন্ট অফ ক্লাসেস শুরু হবে 24/8/2026, অর্থাৎ হোস্টেলে ভর্তি হবে তোমরা 21 তারিখ এবং ক্লাস শুরু হবে 24 তারিখ। এরপরে আমরা দেখে নেব কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ফর ক্যান্ডিডেটস, যেগুলো এই তোমাদের অনলাইনে
অ্যাডমিশনের ক্ষেত্রে এবং আপগ্রেডেশনের ক্ষেত্রে কার্যকর হবে। এখানে বলা রয়েছে যে সিট অ্যালটমেন্ট উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, রিজার্ভেশন রুল, ক্যাটেগরি, স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেট, অ্যাভেলেবিলিটি অফ সিটস অ্যান্ড অর্ডার অফ চয়েস। অর্থাৎ তোমার জেনারেল মেরিট র্যাঙ্ক কত, তোমার রিজার্ভেশন আছে অর্থাৎ তোমার কোনো ক্যাটাগরি কিনা, এসসি এসটি ডাব্লিউএস কিনা, কিংবা তুমি জেনারেল কিনা, তার উপর ডিপেন্ড করবে, এবং কোন মানে ওই যে ক্যাটাগরিতে কত সিট রয়েছে তার উপর, এবং তোমার যে চয়েস ফিল্ড অর্থাৎ তুমি কোন ক্যাম্পাসকে 1 নম্বর প্রেফারেন্স দিয়েছো তার উপরও ডিপেন্ড করবে। তারপরে বলা রয়েছে ক্যান্ডিডেটস ফেলিং টু অ্যাডমিশন অ্যাজ পার দ্য অ্যাবাভ মেনশন শিডিউল উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন অ্যাট এনি লেটার ডেট ফর দ্য অ্যাডমিশন ফর দ্য সেশন 2026-27। অর্থাৎ এই উপরোক্ত যে ডেটগুলো দেওয়া রয়েছে অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এই সমস্ত ডেটে যদি না তুমি অ্যাপ্লাই করো তখন সেক্ষেত্রে কিন্তু তুমি আর কোনো মতেই চান্স পাবে না ভর্তি হওয়ার। তারপরে বলা রয়েছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরিজ অর্থাৎ যারা এসসি এসটি ইডাব্লিউএস আছো শ্যাল অলসো হ্যাভ দ্য অপশান টু টেক অ্যাডমিশন আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসেবেও অ্যাডমিশন নিতে পারো উইথ রেসপেক্ট টু দেয়ার জেনারেল মেরিট র্যাঙ্ক, এলিজিবিলিটি, ভ্যাকেন্সি স্ট্যাটাসের উপর ডিপেন্ড করবে এগুলো। Subsequent vacancy reserve category candidates who have already taken admission will be able to avail upgradation based on the choice made by him/her at the time of filling of admission form। অর্থাৎ তুমি একটা যে কোনো ক্যাটাগরির আন্ডারে ভর্তি নিলে তারপরে তোমার যে চয়েস ফিলিং ছিল সেই অনুসারে তুমি আপগ্রেডেশান চাইলে, যদি চাও যে আপগ্রেড করার দরকার আছে তাহলে তুমি আপগ্রেডেশান নিতে পারো। Option for upgradation as per existing choice list will be available only to those candidates who has already taken admission as per the allotment available to them other than his or her higher preference। এখানে বলা রয়েছে যে তোমার যারা অ্যাডমিশান নিয়েছে কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে তারাই কেবলমাত্র তোমার আপগ্রেডেশান নিতে পারবে, এবং সেটা তাদের চয়েসের মানে হায়ার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ ধরো তুমি 1 নম্বর চয়েস রেখেছিলে কোনো একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটা তুমি পেলে, তাহলে তুমি ওটা নিতে চাইছো না, আপগ্রেড করতে চাইছো, সেক্ষেত্রে তোমার ওই পরবর্তী যেটা আছে সেটা তুমি পাবে আপগ্রেডেশন হিসেবে। তারপরে বলা রয়েছে ক্যান্ডিডেটস হু আর এবল টু টেক অ্যাডমিশন দেয়ার প্রেফারেন্স সিট অ্যাজ পার দ্য ফার্স্ট চয়েস উইল নট প্রোভাইডেড দ্য অপশান ফর আপগ্রেডেশন। অর্থাৎ কেউ হয়তো ফার্স্ট চয়েসে বিসিকেবি মোহনপুর ক্যাম্পাস রেখেছিল, সে মোহনপুর ক্যাম্পাস পেয়ে গেছে, তাহলে তার আর আপগ্রেডেশনে বসা যাবে না। আবার এরকমও হতে পারে হয়তো কেউ ফার্স্ট চয়েসে হর্টিকালচার কোর্স রেখেছিল, তো সেক্ষেত্রে সে আর এগ্রিকালচারে যেতে পারবে না, এরকম ব্যাপারটা। Once a candidate choose no for upgradation in next round, they will not allow upgradation anymore। অর্থাৎ স্টুডেন্ট যদি পরের রাউন্ডে হয়তো তুমি ফার্স্ট অ্যালটমেন্টে মানে ফার্স্ট ফেজে তুমি একটা ক্যাম্পাস চুজ করেছো, তোমার মনে হচ্ছে যে ওটা তোমার ভালো লাগছে না, তুমি চেঞ্জ করবে, তো সেক্ষেত্রে তোমার যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমার ওই এই যে নো অপশানটা যদি চুজ করো তাহলে তুমি আর আপগ্রেডেশনে বসতে পারবে না। Reserve category candidates who will opt for unreserved category unreserved seat and take admission will not allow। যারা কোনো ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ইডাব্লিউএস তারা ইউআরের হিসাবে ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে অ্যাডমিশান নিলে পরে দেখলে যে এসসি এসটি বা ওবিসি ইডাব্লিউএসের সিট ফাঁকা আছে, আবার আমি ওই সিটে ভর্তি হব, সেক্ষেত্রে কিন্তু হবে না। একবার তুমি ইউআরে ভর্তি হয়ে গেলে তোমার যদি ইউআরে সিট ফাঁকা থাকে তবেই তোমার আপগ্রেডেশন হবে। নো এক্সট্রা ফি ইজ রিকোয়ার্ড টু পেড বাই এনি ক্যান্ডিডেট ফর অ্যাভেলিং আপগ্রেডেশন। অর্থাৎ আপগ্রেডেশনের জন্য তোমার কোনো এক্সট্রা ফি দিতে হবে না। অনলাইন অ্যাডমিশন প্রসেসটা যেটা হবে ওটা তোমার ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট www.bckb.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া থাকবে, সেইখানেই প্রসেস হবে অনলাইনে। এরপর আমরা আলোচনা করব ডকুমেন্টস কী কী লাগবে, সাবমিট করতে হবে এবং নিয়ে আসতে হবে ভেরিফিকেশানের দিন, অর্থাৎ যেদিন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেই দিন কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেগুলো আজ থেকেই তৈরি করা শুরু করে দেবো। বলেছে ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশান, অরিজিনাল ডকুমেন্ট along with one self-attested photocopy in A4 paper size of each document as applicable।
অর্থাৎ বলেছে কি না অরিজিনাল ডকুমেন্ট তোমাকে আনতে হবে, তার সাথে কী করতে হবে, ওই যেই ডকুমেন্টটা আনবে তার একটা ফটোকপি A4 পেপার অর্থাৎ জেরক্স কপি A4 পেজে বের করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে নিও। কী কী ডকুমেন্ট লাগবে না, হায়ার সেকেন্ডারি মার্কশিট বোথ সাইড। হায়ার সেকেন্ডারি মার্কশিটটা তোমরা যখন জেরক্স করবে সেটা বোথ সাইড করবে এবং অরিজিনালটাও নিয়ে আসবে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, তোমার সার্টিফিকেট ফ্রম প্রপার অথরিটি ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ PWD যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এই ভ্যালিড মেডিকেল সার্টিফিকেটটা মাস্ট। এটা না হলে তোমাদের ভর্তিতে সমস্যা হতে পারে। কাস্ট সার্টিফিকেট ফর দ্য কম্পিটেন্ট অথরিটি ফর SC/ST ক্যান্ডিডেট অর্থাৎ যারা SC/ST তাদের জন্য ভ্যালিড ওই কাস্ট সার্টিফিকেট থাকে, এবং ভ্যালিড OBC NCL সার্টিফিকেট। এবারে কিন্তু অনেক OBCর সার্টিফিকেট বাতিল হয়েছে, তো সুতরাং তোমরা ঠিকঠাকভাবে নিজেদের সার্টিফিকেটগুলো নিয়ে এসো। সেইগুলোর সবগুলোরই একটা করে অরিজিনাল কপি এবং জেরক্স কপি, তাতে জেরক্স কপিতে নিজের সিগনেচার অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে এসো। ভ্যালিড EW সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট ইস্যুড বাই DM, ADM or SDO or DWO, এই সমস্ত অফিসারের কাছ থেকে তোমাকে এটা ইস্যু করাতে হবে এবং এরও অরিজিনাল এবং জেরক্স কপি। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর সাব ডিভিশনাল অফিসার। ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে বলে রাখি, ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু খুবই দরকার অ্যাডমিশনের ক্ষেত্রে, অর্থাৎ ওই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এটা কিন্তু আমাদের বেলাতেও খুবভাবে দেখেছিল। তো অনেকে কমেন্ট করেছিল যে ডোমিসাইল সার্টিফিকেট অনেক টাইম লাগছে অনেকের, তো সেক্ষেত্রে ওইখান থেকে একটা ESD অফিস থেকে একটা অ্যাপ্লিকেশান তুমি যে সাবমিট করেছো তার জন্য একটা তোমাকে রিসিপ্ট দেয়। সেই রিসিপ্টটা এনে তুমি দেখাতে পারো যে তোমার এটা প্রসেসিংয়ে আছে, পরে তুমি জমা দিয়ে দেবে। যাদের হাতে পেয়ে গেছো তাদের কোনো অসুবিধা নেই, যারা পাচ্ছ না হাতে অর্থাৎ যারা বানাতে পারছো না এই সার্টিফিকেটটা, তাদের ক্ষেত্রে এই প্রসেসটা করা যাবে। এর সাথে সাথে আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে স্টুডেন্ট তার আধার কার্ড অফ দ্য প্যারেন্টস, বাবা মায়ের আধার কার্ডের অরিজিনাল কপি এবং বাবা মায়ের যে আধার কার্ডের জেরক্স কপি থাকবে তাতে বাবা মায়ের পৃথকভাবে সিগনেচার করে নেবে। 2 কপিজ অফ অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড অনলাইন অর্থাৎ যখন অ্যাপ্লিকেশানটা করবে অনলাইনে, যে করেছিলে অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলে যখন সবার প্রথমে, তখন যে রিসিপ্টটা পেয়েছিলে সেটা 2 কপিজ অর্থাৎ জেরক্স কপি নিয়ে আসবে। ব্লাড ইলেকট্রোফোরেসিস রিপোর্ট অর্থাৎ থ্যালাসেমিয়ার রিপোর্ট করতে হবে। স্কুল লিভিং সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট যেটা তোমার হবে, যদি ব্যাংকের পাসবুকের মানে যে ফ্রন্ট পেজটা থাকে যেটা একেবারে প্রথমে, ওই পেজটার জেরক্স কপি আর অরিজিনালটা নিয়ে এসো। প্রফেশনাল অ্যাডমিশন লেটার, এটা তোমাদের দেওয়া হবে যখন তোমরা ওই সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, তখন এটা তোমাদের দেওয়া হবে, এর একটা কপি রাখো। এছাড়াও রিসেন্ট 1 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইথ 80% ফেস উইথাউট মাস্ক ভিজিবল ইনক্লুডিং ইয়ার্স এগেনস্ট এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তোমাকে একটা পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে আসতে বলেছে কালার, এবং যার ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট, যাতে তোমার 80% মুখ দেখা যায় এবং তাতে যেন তোমার কানগুলোও দেখা যায়। এক্ষেত্রে আমার একটা টিপস রইল তোমাদের কাছে, 1 কপি বলা রয়েছে, তোমরা এর পাশাপাশি 3-4 কপি ফটো রেখো। সেমিস্টার ফি টু বি পেড অনলাইন মোড অনলি অর্থাৎ এবারে কিন্তু এই আমাদের সময় এটা ক্যাশ দিতে হয়েছিল, প্রচুর সমস্যা হয়েছিল, কিন্তু তোমাদের বেলায় একটু ভালো কাজ করেছে অনলাইন মোডে। ওই ফিজিক্যাল ভেরিফিকেশানের দিন তোমাদের এই সেমিস্টার ফিটা পেমেন্ট করো। আবার একটা কথা বলার রয়ে গেছে, বলা হয়নি, এখনই বলে দিই, যখন তোমরা চয়েস ফিলিং করবে তখন তোমাদেরকে কিন্তু একটা টাকা পেমেন্ট করতে হবে, সেই টাকাটা অনলাইন, সেটা অ্যাডমিশন এই যখন ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে সিট অ্যালটমেন্ট হবে তখন তোমরা পেমেন্ট করে দেবে। এছাড়াও প্রথমে বলেছি, আমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এখানে ডে স্কলার, হোস্টেলার অর্থাৎ হোস্টেলারদের জন্য এখানে হোস্টেলের অবস্থা রয়েছে এবং তাদের ক্ষেত্রে ফিজটা একটু দুজনের মধ্যে, ডে স্কলার হোস্টেলের মধ্যে ফিজটা ডিফার করে। এটা যেই দিন ভর্তি হবে সেই দিন তোমার বাড়ি যদি একটা ডিস্টেন্সের থেকে বেশি হয় তো তোমাকে হোস্টেল নিতেই হবে, সেক্ষেত্রে ওখান থেকে তোমার ফর্ম দেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করো। হোস্টেলারদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের ফি 12,800 এবং ডে স্কলারদের ক্ষেত্রে 11,000 টাকা। এবং যেহেতু হোস্টেল, তাই হোস্টেলে থাকছে হোস্টেলাররা, হোস্টেলারদের হোস্টেল সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, যেটা রিফান্ডেবল অর্থাৎ ফেরত দেওয়া হবে, টু বি রিফান্ডেড আফটার কমপ্লিটেশন অফ দ্য কোর্স অর্থাৎ 4 বছর পরে তোমরা যখন কোর্স কমপ্লিট করবে তখন এই 3,000 টাকা আমাদের ফেরত দেওয়া হবে। সব মিলিয়ে হোস্টেলারদের ক্ষেত্রে দাঁড়াচ্ছে 15,800 টাকা আর ডে স্কলারদের ক্ষেত্রে 11,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।
শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম তথ্যমূলক আপডেট পেতে।